তারপর উত্তেজিত গলায় বলল, ভাইয়া, তোমরা কোথায়? তোমাদেরকে আমি কোনোভাবেই ফোনে পাচ্ছি না। মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে। আমি যদিও বলিনি যে তোমরা ল্যাবে আছো। আমি একবার গিয়েছিলাম ল্যাবের ওখানটায়, পাসওয়ার্ডও দিয়েছিলাম, কিন্তু দরজাটা খোলেনি। তোমরা কি ওখানেই আছো নাকি অন্য কোথাও গেছো? তুমি এখন ঠিক আছো তো? রুমি আপু কোথায়? সাফনকে প্রশ্নে জর্জরিত করে ফেল শাফিন। এতগুলো প্রশ্ন একসাথে করে সাফন কোনটার উত্তর আগে দিবে ভেবে পেল না। কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর গলায় বলে উঠল, ঠিক আছে আমি। রিবু আমার সাথেই আছে। আমরা এখানে ল্যাবের ভেতরেই আছি। আর ল্যাবের দরজা খোলেনি কারণ একবার ল্যাবের পাসওয়ার্ড ক্র্যাক করলে পরের বার নতুন পাসওয়ার্ড নিজে থেকেই সেট হয়ে যায়। একই পাসওয়ার্ডে দ্বিতীয়বার আর দরজা খোলা যায় না বাইরে থেকে। ফোনটা মায়ের কাছে দে, আমি কথা বলছি। শাফিন ঠিক আছে বলে দ্রুত পায়ে ফোনটা নিয়ে রুনিয়ার কাছে এসে দাঁড়িয়ে বলল। মা, সাফন ভাইয়ের ফোন। রুনিয়া শাফিনের দিকে একবার বিস্মিত নয়নে তাকিয়ে সাথে সাথে ফোনটা শাফিনের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে উৎসব স্বরে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, এই তুই কোথায়? হ্যাঁ, গত 24 ঘন্টার ভেতরে তোর কোনো খোঁজ নেই। ফোন তো ধরিসনি, একটা কল করার প্রয়োজন মনে করিসনি। কি এমন কাজে ব্যস্ত আছিস তোরা যে একটা কল ধরার সময়ও পাস না? হ্যাঁ, সাফওয়ান মাকে শান্ত করার জন্য গলাটা যতটা সম্ভব নরম করে বলল, মা, আমরা একটু বেরিয়েছিলাম, ফোন সাইলেন্ট ছিল আমাদের দুজনেরই, তাই কল রিসিভ করতে পারিনি। আর চার্জারটা ভুলে ফেলে এসেছি বাসাতে, তাই পরে যে তোমাদের কল ব্যাক করবো সেই উপায়ও ছিল না। তুমি মন খারাপ করো না মা, এরকম ভুল আর হবে না। আমরা রাতের ভেতরেই ফিরে আসার চেষ্টা করব। কোনো প্রয়োজন হলে এই নম্বরে কল দিও তুমি। সাফনের কথায় কান্না থেমে গেল রুনিয়ার। ফোপাতে ফোপাতে বলেন, রুমি কই? ওর কাছে দে, আমি কথা বলবো ওর সাথে। ও কেন আমাকে একটু বলে গেল না? আমি শুনবো ওর কাছে। ও তো ঘুমাচ্ছে মা, আর ওর কোনো দোষ নেই। আমি ওকে কাউকেই বলতে মানা করেছিলাম। ও ঘুম থেকে উঠলে আমি তোমার সাথে ওকে কথা বলিয়ে দেবো মা। তুমি আর হাইপার হইও না। আর আয়েশা মামিদেরকেও জানিয়ে দিও একটু, নইলে ওনারাও চিন্তা করবেন। আমরা রাতের ভেতরেই ফিরে আসার চেষ্টা করবো মা, তুমি আর মন খারাপ করো না। ঠিক আছে, আমি আয়েশাকে ফোন করে জানাচ্ছি। আর তোরা আয় একবার বাড়িতে। এইভাবে লুকিয়ে লুকিয়ে বাড়ির লোকগুলোকে টেনশনে ফেলে ঘোরাঘুরি তোদের আমি বের করব। আয় শুধু একবার। ঠিক আছে মা, আমরা ফিরে আসি, তারপর তুমি যা শাস্তি দাও মাথা পেতে নেব। এখন তুমি আর কান্না করো না, ফোন রেখে ঘুমাও একটু। শাফিন বলল তুমি নাকি ঘুমাওনি সারা রাত, ঘুমিয়ে নাও একটু মা, আমরা শীঘ্রই চলে আসবো। রুনিয়া আচ্ছা বলে ফোন কেটে দিলেন আর তারপর ফোন লাগালেন আয়েশার কাছে সাফন আর রোমাইশার কীর্তিকলাপে বিবরণ দিতে। রুনিয়া কল কেটে দিল। সাফন হাঁপ ছেড়ে বাঁচল। রুমাইশা ল্যাবে একা পড়ে আছে। ফোনটা আবার টেবিলের উপর রেখেই রুমাইশাকে একবার দেখে আসার জন্য ল্যাবে ঢুকলো সাফন। তারপর ধীর পায়ে হেঁটে গেল স্ট্রেচারের শয়নরত রুমাইশার দিকে। খুব ভালো করে লক্ষ্য করলো সাফন রুমাইশাকে। গলার কামড়ের দাগগুলো আগের মতো আর স্পষ্ট নেই। ক্ষতগুলো যেন অল্প সময়ের ভেতরেই খানিক সেরে উঠেছে। ক্ষতের আশেপাশে নীল হয়ে যাওয়া শিরা উপশিরাগুলো নীলবর্ণ ফ্যাকাশে হয়ে আছে। আঙ্গুলগুলো নড়ছে ওর মাঝে মাঝে। চোখের পাপড়িগুলোতেও কম্পনের আভাস পাওয়া যাচ্ছে। খুব দ্রুতই হয়তো জ্ঞান ফিরে আসবে রুমাইশার। একটা দীর্ঘশ্বাস ফেলে রুমাইশার পাশে মেঝেতে পা ঠেকিয়ে বসলো সাফন। রুমাইশাকে ও আরও একবার ভালো করে দেখে নি। ওর কপালে শব্দ করে চুমু খেলো একটা। কাল রাতেও রুমাইশার মুখে এক অসাধ্যের ছাপ দেখেছিল ও, কিন্তু সেটা এখন আর নেই। ঘুমন্ত রুমাইশাকে ঘুমের মাঝে বেশ প্রাণবন্ত লাগছে। চোখ মুখে শুকিয়ে যাওয়া ভাবটা অনেকটাই কেটে গিয়েছে। সাফন রুমাইশার দিকে মুখ ফিরিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। রিমুর হয়তো জ্ঞান ফিরবে খুব দ্রুতই। খিদেও লাগবে খুব ওর। বেডরুমে চিড়া রাখা আছে, কুকিজ আছে কয়েক রকমের, আর আছে চাপাতি আর কফি। ল্যাবের ছোট্ট ডিপ ফ্রিজটাতে আইসক্রিম, টক দই, মিষ্টি দই সবই আছে। রিমো খেতে চাইলে দিবে, ও নিজেরও তো খাওয়া দরকার। খানিকক্ষণ ভাবনা চিন্তা করে বেডরুমে যাওয়ার জন্য স্ট্রেচার থেকে নেমে পা বাড়ালো সাফন। আর তখনই পেছন থেকে হাতের টান পড়লো ওর। চকিতে পেছন ফিরে চাইল। রুমাইশা পিটপিট করে তাকিয়ে আছে ওর দিকে, মুখে ওর মিষ্টি হাসি। রুমাইশাকে এইভাবে সজ্ঞানে সুস্থ সবল দেখে উচ্ছ্বাসিত হয়ে উঠল সাফন। আর তারপরে প্রবল আনন্দে প্রাণখোলা হাসি হেসে রুমাইশার বাহুর তলে হাত দিয়ে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল ওকে। আর তারপরে নিজের মুখটা রুমাইশার গলার কাছে ওর খোলা চুলের ভেতর লুকিয়ে
নিজের বুকের সাথে মিশিয়ে একেবারে পিষে ফেললেও যেন। সাফনের এমন কাণ্ড কারখানায় রুমাইশা খিলখিল করে হেসে উঠল। সাফনের এই আনন্দে আটখানা হওয়া চেহারা দেখে প্রচণ্ড ভালো লাগছে। ওই হিংস্র গম্ভীর মুখখানাও যে এত হাসতে পারে সেটা ওর ধারণাতেই ছিল না। রুমেশা নিজেও তার হাত দুখানা সাফনের কাঁধের ওপর দিয়ে সাফনকে আলিঙ্গনাবদ্ধ করে নিল। অনেকক্ষণ ওরা এভাবেই কাটালো, যেন কেউ আর কাউকে ছেড়ে দিবে না, বাকি জীবন এভাবেই পার করে দিবে। সাফন রিমুকে ওভাবেই কোলে নিয়ে সমস্ত ল্যাবে এপাশ থেকে ওপাশে হেঁটে বেড়ালো অনেক সময় ধরে। আর রিমু নিশ্চিন্ত মনে সাফনের বুকে মুখ লুকিয়ে সাফনকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো সাফনের কোলে বসে রইল। দুজনের কেউই কোনো কথা বলল না এত সময়ের মধ্যে, শুধু অনুভব করলো একে অপরকে হারিয়ে যেতে নিয়েও না হারানো দুই কপতি অনিন্দ সুন্দর ভালোবাসায় সারা জীবন রসকসীন এক্সপেরিমেন্ট দেখে আসা ল্যাবটাও যেন পুলকিত হয়ে উঠল। সেদিন রাতেই বাড়ি ফিরল ওরা দুজন। রুনিয়া তো আচ্ছা মতন বকি দিলেন দুজনকেই, বললেন এখন থেকে প্রেম করতে যেখানেই যাক না কেন বাসায় যেন বলে যায়। আর এইরকম চার্জার ফেলে রেখে ফোন নিয়ে বেরিয়ে যাওয়া স্বভাব যেন দুজনেই বদলায়। সাফন আর রুমাইশা দুজনেই মাথা নিচু করে রুনিয়ার বকবকি শুনল, আর মাঝে মাঝে দুজন দুজনের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। তাতে রুনিয়া আরও রেগে গেলেন, আর তারপরই রাগটা স্তিমিত হতেই আদরে আদরে ভাসিয়ে দিলেন ছেলে আর ছেলের বউকে। ইস্তিয়াক যদিও বেশি কিছু বললেন না, তার বইয়ের যে অ্যাকশন তাতে তার নিজের আর কিছু বলা লাগলো না, শুধু সাফনকে বলে দিলেন যে সে যেন আরও বেশি দায়িত্ববান হয়। ও বাড়িতে আয়েশা শামসুলকেও জানিয়ে দেওয়া হলো যে সাফনরা ফিরেছে বাড়িতে, তার যেন আর চিন্তা না করে। খবর শুনে রাফসানের ঘাট থেকেও দুশ্চিন্তা নামলো, কিন্তু সাফনের উপর রাগ হলো না ওর, বরং বোনকে নিয়ে এমন লাপাত্তা হওয়ার ঘটনায় বেশি খুশি হলো যেন। কিন্তু এর ভেতরের ঘটনা ওর কিছুই জানা নেই। আর এইদিকে পুরো একদিন কিছুই না খাওয়া সাফন আর রুমাইশা ডাইনিং টেবিলে বসে গান্ডে পিণ্ডে একগাদা খাবার খেয়ে শেষ করে টলতে টলতে নিজেদের রুমে চলে গেল। আর বাকিরা হা হয়ে শুধু দেখলো ওদের খাওয়া। পরের দিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে সাফন রুমের বাইরে এসে ছাদে বসে বসে ল্যাপটপে কলেজের ক্লাসের জন্য কোশ্চেন পেপার রেডি করছিল। কাল কলেজে একটা ক্লাস টেস্ট নেওয়ার আছে ওর। রুমাইশা রুমে বসে বই পড়ছিল। আগামীকাল একবার ওকে কলেজে যেতে হবে। ক্লাস শুরু হবে ওদের পরশু থেকে, তাই কাল সেলিম স্যার কিছু নোটস দিবেন বলেছেন, সেগুলোই আনতে যেতে হবে। রাত 11টা নাগাদ সাফনের ফোনে রাফসানের কল এলো। সাফন রিসিভ করার পর রাফসান কুশল বিনিময় শেষে বলল, লুকাসের মাফিয়া গ্যাংটাও কিন্তু খুলনার দিকে আসছে, শুনেছ নিশ্চয়ই? সাফনের ভুরু কুঁচকে গেল, চিন্তিত ভাবটা মুখে ফুটে উঠল স্পষ্টভাবে। রুমের দিকে তাকিয়ে রুমাইশাকে একবার দেখে নিয়ে ও উত্তর করল, হ্যাঁ শুনেছি। আমার ট্র্যাকারটা আমি কুষ্টিয়াতে ফেলে এসেছি, ওরা খুলনায় এসে আগে ওখানেই যাবে আমার ধারণা। আর রিমুর পাসপোর্ট আজকে হাতে এসেছে আমার, ওর ভিসা রেডি করতে দিয়েছি আমি, কিন্তু সময় লাগবে কিছুদিন। আমার ভিসা রেডি আছে, রিমুকে আমি পারলে আজই জানাবো সব কিছু, তারপর বাড়িতেও জানাবো। কিন্তু ভিসা পাওয়ার আগেই যদি ওরা তোমাদেরকে পেয়ে যায়? সাফন কোল থেকে ল্যাপটপটা নামিয়ে ছাদের কিনারে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো, তারপর বলল, কাল রিমুকে কলেজ যেতে হবে নোটস আনতে। কলেজ থেকে ফেরার পর বিকেলবেলা ওকে আমি তোমাদের বাড়িতে দিয়ে আসবো। আমি আমার ল্যাবেই থাকবো এই কয়দিন। ওর ভিসা রেডি হলে তোকে জানাবো আমি, তখন ভেবে দেখবো কিভাবে কোথায় যাওয়া যায়। আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা আবার রিমুকে নিয়ে। ওর সেফটি আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এমন সময় রুমাইশা বাইরে এলো। সাফন ফোনে কথা বলছে দেখে সাফনের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে নিজেও ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো, এমন জায়গায় যেন সাফনের কথা ওর কানে না আসে। তারপর আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে লাগলো ও। রুমাইশাকে ছাদের কিনারায় দেখে একবার তাকালো সাফন, তারপর আবার রাফসানের সাথে কথা বলাই মন দিল। কিন্তু তখনই খটকা লাগলো ওর একটা। ঠিক আছে, কালকে তুমি রুমিকে নিয়ে এসো। হ্যাঁ, আমি মাকে জানিয়ে রাখছি যে তোমরা আসছো কাল। কিন্তু রাফসানের কোনো কথা সাফনের কানে গেল না যেন। সাফন দ্বিতীয়বার আবারও রুমাইশার দিকে তাকালো। আকাশের দিকে তাকিয়ে থাকা রুমাইশার চোখ দুইটা
সাফনের চোখের মতোই যেন দ্রুতি চড়াচ্ছে। আর সেটা দেখে সাফনের চোয়াল নেমে গেল। সাফনের উত্তর না পেয়ে রাফসান হ্যালো হ্যালো করতে থাকলো ওপাশ থেকে, কিন্তু সাফনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ হলো না। ও রুমাইশাকে দেখতে থাকলো, আর তারপর কোনো কথা না বলেই কল কেটে দিয়ে দ্রুত বেগে রুমাইশার কাছে গেল। গিয়ে ওকে নিজের দিকে ফেরালো সাফওয়ান, আর তারপরই গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকলো রুমাইশার চোখ দুটোকে। সাফওয়ান এভাবে হঠাৎ করে এসে রুমাইশার দিকে এভাবে তাকানোই ভ্যাবাচাকা খেলো রুমাইশা। কিছুক্ষণ সন্ধিয়ান চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আপনি এভাবে দেখছেন কেন আমাকে? আগে কখনো দেখেননি নাকি? সাফওয়ান কোনো কথা বলল না। রুমাইশার হাত ধরে টেনে নিয়ে গেল রুমে, আর গিয়েই রুমের লাইটগুলো অফ করে দিয়ে রুমাইশাকে আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল। অন্ধকারের ভেতর সামনে থাকা আয়নাতে নিজেকে দেখে নিজে চমকে গেল রুমাইশা। সাফনের চোখ দুইটার সাথে ওর নিজের চোখ দুইটাও উজ্জ্বলতা ছড়াচ্ছে। চোখের ডিপ ব্রাউন লেন্সটা হঠাৎ করেই কেমন যেন ব্রাইট ব্রাউন হয়ে গেছে, যার কারণে উজ্জ্বলতাটা বেশি প্রকট হয়ে আছে। রুমাইশা অবাক হলো অনেক। সাফনের দিকে ফিরে বিস্মিত ভীতু গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার? আমার চোখ আপনার চোখের মতো দেখাচ্ছে কেন? রুমাইশের প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না সাফওয়ান। ও নিজেও হতবাক। তাড়াতাড়ি আবার গিয়ে রুমের লাইট অন করলো ও। তারপর রুমাইশাকে মুখ খুলতে বলল মুখের ভেতরটা দেখার জন্য। তারপর ড্রয়ার থেকে টর্চটা বের করে রুমাইশার মুখের ভেতরটা ভালোভাবে দেখলো সাফওয়ান। নিজের মতো রুমাইশারও ক্যানাইল দাঁতদ্বয় সুচালো হয়ে আছে কিনা সেটাই পরখ করলো ও। রুমাইশার ক্যানাইল দাঁতই এমনিতে সুচালো ছিল, তাই সাফওয়ান বেশি চিন্তা করলো না। দাঁতগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে রুমাইশার জিহ্বাটাও খেয়াল করে দেখলো সাফওয়ান। না, আর কোনো সমস্যা নেই। তাহলে চোখ জোড়া এমন হলো কেন? এটি কি ফ্লুইডের প্রভাবে? এরপর সাফওয়ান রুমাইশাকে জিজ্ঞেস করলো এই দুদিনের ভেতর একবারও ও ওর চোখে কোনো রকম যন্ত্রণা অনুভব করেছে কিনা ও। কিন্তু রুমাইশা মাথা নাড়িয়ে না বোঝালো। সাফওয়ান চিন্তায় পড়ে গেল। এমনটা যে হতে পারে তা ওর মাথাতেই আসেনি। স্টাডি টেবিলে ড্রয়ারটা চেক করলো ও, সেখানে কোনো আনফ্লুইড সিঞ্জ আছে কিনা দেখতে, কিন্তু পেল না। রুমের সব জায়গাগুলো একবার করে দেখলো কোনো সিঞ্জ পাওয়া যায় কিনা। শেষমেশ কাবার্ডের ভেতর পেল একটা সিঞ্জ, আর সেটা দিয়েই রুমাইশার হাতের কনুইয়ের শিরা থেকে এক সিঞ্জ রক্ত নিল সাফওয়ান। তারপর ল্যাবে যাওয়ার উদ্দেশ্যে গুছিয়ে নিল, আর রুমাইশাকে বলল ঘুমিয়ে যেতে। রাতের ভেতরে সম্ভব হলে সাফওয়ান ফিরে আসবে, নইলে একেবারে সকালে আসবে। আর তারপর ছাদ থেকে এক লাফ দিয়ে মাটিতে পড়ে জঙ্গল অভিমুখে রওনা দিল ও। চিন্তিত মুখে রুমাইশা বসে রইল বিছানায়। এখন কি সাফওয়ানের মতো ও নিজেও এমন বিষাক্ত প্রাণীতে পরিণত হবে? পূর্ব দিকে আলো রেখা দেখা যাচ্ছে। অন্ধকারে ডুবে থাকা ধরনী ক্রমে ক্রমে আলোকিত হচ্ছে। উত্তরের জঙ্গলটা ভোরের পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে আছে, আর সে জঙ্গলের মাঝখানটাই অবস্থিত ভুতুরে কুড়ে ঘরটার তলদেশে সাদারাঙ্গা বিশাল আকার ল্যাবের ভেতর চিন্তিত ভঙ্গিতে চারে বসে আছে সাফওয়ান। মুখে হাত দিয়ে তর্জনী দ্বারা কপালার বৃদ্ধাঙ্গুলি দ্বারা থুতনি ধরে বাম হাতের কনুইটা হাঁটুতে ঠেকিয়ে ডান হাতটা চেয়ারের হাতলের ওপর রেখে বসে আছে ও। একদিকে ওর নিজের দাঁতের ভেনম, অন্যদিকে ওর তৈরিকৃত ফ্লুইড দুইটার প্রভাবেই রুমাইশার শরীরে পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। আর সামনে আরও পরিবর্তন আসবে, কিন্তু সে পরিবর্তনটা ব্যথাহীন, কিন্তু খুবই দ্রুতগামী। রুমাইশাকে আগে থেকেই এই পরিবর্তনগুলোর ব্যাপারে সতর্ক করা প্রয়োজন, নইলেও ভরকে যাবে। সাফওয়ান চেয়ার ছেড়ে উঠে ল্যাব থেকে বের হলো। তারপর জঙ্গল পেরিয়ে বাড়িতে প্রবেশ করলো মেন গেট দিয়ে। রুনিয়া নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যাচ্ছিলেন। সাফওয়ানকে এমন চিন্তিত মুখে এত সকালে বাইরে থেকে আসতে দেখে দাঁড়িয়ে গেলেন তিনি। সাফওয়ান কাছাকাছি এলে জিজ্ঞেস করলেন, কিরে, এত সকালে কোথায় গেছিলি তুই? আর তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? সব ঠিক আছে তো? সাফওয়ান মায়ের সামনে জোর করে মুখে হাসি ফোটালো, তারপর বলল, হ্যাঁ মা, সব ঠিক আছে। আমি ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তুমি রান্নাঘরে যাও, আমি উপরে গিয়ে রিমুকে ডেকে দিচ্ছি। বলে সাফওয়ান রুনিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে
সিঁড়িতে উঠে গেল। রুনিয়া পেছন থেকে ছেলের যাওয়ার পানে চেয়ে রইলেন। সাফনের মুখের অভিব্যক্তি ওনার কাছে সুবিধার মনে হলো না মোটেও। সাফন সাথে গিয়ে নিজের রুমে গেল। রুমেশা ঘুমিয়ে আছে বিছানায় এলোমেলো হয়ে। সাফন বিছানায় ওর পাশে গিয়ে বসলো। তারপর রুমেশার মুখটা একটু ভালোভাবে দেখে নিয়ে ওর গালে দুইটা আস্তে আস্তে চাপড়ে ঘুম থেকে ডেকে তুলল সাফন। রুমেশা ঘুমো ঘুমো চোখে উঠে বসলো বিছানায়। সাফনকে ওয়াশরুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে আসতে বলল, কিন্তু রুমেশা ঘুমের চোটে বিছানা বসেই ঢুলতে থাকলো। কয়েকবার বলার পরও ও যখন রুমেশা উঠল না, তখন রুমেশাকে ওর বাহু তলে হাত দিয়ে উঁচু করে কোলে নিল সাফন। তারপর ওয়াশরুমে নিয়ে গিয়ে বেসিনের সামনে ছেড়ে দিল ওকে। এরপর রুমেশাকে দ্রুত ফ্রেশ হতে বলে বাইরে চলে গেল ও। রুমেশা ঘুমো ঘুমো চোখে দাঁতে ব্রাশ করে হাত মুখ ধুয়ে বের হলো ওয়াশরুম থেকে। সাফন ওর অপেক্ষাতেই বিছানায় বসেছিল এতক্ষণ। রুমেশাকে ইশারায় নিজের পাশে বসতে বলল ও। রুমেশা বিছানার উপর পা তুলে সাফনের এত সকালের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য মুখে হাত দিয়ে বসল। পরপর 3খানা সাদা রাঙা মাইক্রোবাস রাস্তায় ছুটে চলেছে। ভোরের সদ্যটা আলোর ফাঁক দিয়ে দ্রুত গতিতে ছুটছে সেগুলো। ছুটতে ছুটতে সেগুলো একসময় এসে থামলো এক বিশাল জঙ্গলের পাশে। তারপর মাঝের গাড়িতে ড্রাইভারের পাশের সিটে বসে থাকা দিগয় নামের যুবক ব্যক্তিটি গাড়ির মাঝখানের সিটে বসে থাকা মধ্যবয়সী লুকাস নামক ব্যক্তিটাকে ইংরেজিতে বলল, বস, সাফওয়ানের অবস্থান এই জঙ্গলের ভেতরেই। ট্র্যাকার সেটাই বলছে। লুকাস নামক ব্যক্তিটি তখন মুখে বাঁকা হাসি ফুটিয়ে স্বগোক্তি করলেন, সাফওয়ানকে খুঁজে হার্টবার্টের হাতে তুলে দিতে পারলেই পুরো $1 মিলিয়ন আমার। এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না, নইলে অন্য কেউ এসে সাফওয়ানকে খুঁজে পেলে $1 মিলিয়ন তাদের পকেটে যাবে। আমার বাংলাদেশে আসাটাই বৃথা হবে। সবাইকে নামতে বলো, নেমে জঙ্গলটা তন্ন তন্ন করে খুঁজতে বলো, সবাইকে সাফওয়ানের অবস্থানটা শেয়ার করে দাও। সে যেন কোনোভাবেই পালাতে না পারে, কেউ যেন গান ছাড়া জঙ্গলে না ঢুকে। আর ওদের বলে দাও সাফওয়ানকে যেন কেউই হালকাভাবে না নেয়, তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। দিয়েগো লোকটা লুকাসের কথা শুনে সাথে সাথে ওয়াকি টকিতে বাকিদের ইনফর্ম করে দিল, আর সেই সাথে সাফনের অবস্থানটাও শেয়ার করে দিল সবার কাছে। আর তার কিছু মুহূর্ত পরে ভারী পোশাকে সুসজ্জিত 30 থেকে 35 জন ব্যক্তি মরণা অস্ত্র নিয়ে নেমে পড়ল গাড়ি থেকে। আর নেমেই জঙ্গলের গভীরে হারিয়ে গেল নিমিষেই। সাইরঙ্গা বোরখার ওপর মিশমিশে কালো রঙা হিজাব আর নেকাব পরে গাড়ির জানালা দিয়ে ভাবুক দৃষ্টিতে বাইরে তাকিয়ে সাফনের পাশের সিটে বসে আছে রুমেশা। সাফন ড্রাইভিং করছে। রুমেশার মনটা একদমই ভালো নেই। সাফন আজ সকালের সমস্ত পরিস্থিতির বর্ণনা দিয়েছে ওকে, এমনকি দেশ ছাড়ার জন্য ওর পাসপোর্টও রেডি, অথচ কিছুই ওকে আগেভাগে জানানো হয়নি। তার জন্য অবশ্য সাফনের উপর বেশ রাগ দেখিয়েছে রুমেশা, কিন্তু এখন রাগ দেখিয়েই বা কি হবে? এখন যা হওয়ার তা তো হয়েই গেছে, আর এখন তো দেশে থাকার আর কোনো উপায় নেই। কিন্তু ওরা কেন সাফনকে খুঁজছে সেটা সাফন ওকে এখনো বলেনি। রুমেশা কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু সাফন শক্ত গলায় বলে দিয়েছে যে ওর যখন যেটা উপযুক্ত মনে হবে তখন সেটা বলবে ও, তার আগে না। আর এসব নিয়ে রুমেশার প্রচুর অভিমান হয়েছে সাফনের উপর। কেমন মানুষ যে বউকে কিছু বলতে চায় না? স্বামী স্ত্রী মানেই তো একে অপরের সবচেয়ে নির্ভরযোগ্য সাথী। তাহলে সাফন তার স্বামী হয়েও তার সাথে এমন লুকোচুরি কেন করছে? সব কথা একেবারে বলে দিলে কি হয়? অজানা কথাগুলো জানার জন্য মনটা সারাক্ষণ অস্থির হয়ে থাকে। এটা কি ভালো লাগে তার খুব? সাফনের চোখ দুইটা রাস্তার দিকে, কিন্তু ওর সম্পূর্ণ মনোযোগ রুমেশার দিকে। রিমু যে তার উপর খুব অভিমান করে আছে সেটা সে খুব বুঝেছে, কিন্তু কিচ্ছু করার নেই ওর জীবনের এই নোংরা দিকটা রিমু জানতে পারলে হয়তো ভেঙে পড়বে খুব, বা হয়তো থাকতে চাইবে না ওর সাথে আর। তাই রিমুকে ওর প্রফেশন সম্পর্কে জানানোর জন্য আমাজনে যাওয়ার পরবর্তী সময়টাকেই সবচেয়ে উপযুক্ত মনে করলো ও, কারণ তখন আর রিমু ওকে ছেড়ে কোথাও যাওয়ার জায়গা পাবে না। সবটা মেনে নিয়েই সাফনের সাথে থাকতে হবে ওকে। তখন দড়াটানাই এসে গাড়িটা এক সাইডে পার্ক করলো সাফন। কলেজে না গিয়ে এখানে গাড়ি পার্ক করাই রুমেশা একটু বিস্মিত হলো, কিন্তু সেটা প্রকাশ করলো না।
ঘাপটি মেরে বসে রইল নিজের জায়গায়। সাফনও রুমাইশার সাথে কোনো রকম কথা না বলে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে বাজারের ভেতর ঢুকে গেল। রুমাইশার অভিমান আরও দৃঢ় হলো সাফনের এহেন কর্মকাণ্ডে। সে অভিমান করে বসে আছে। সাফনের তো উচিত ছিল ওর অভিমান ভাঙ্গানো, কিন্তু তা না, মেয়েটা উল্টো নিজেই রুমাইশার সাথে কথা বলছে না, চোখের উপর বাটপাড়ি করে পার পেয়ে যেতে চাইছে। কলেজ থেকে বাড়িতে ফিরুক আগে, আজ তোকে রেখে আসবে বাপের বাড়ি। একবার গেলে এই জীবনে আর এমুখ হবে না রুমাইশা। তারপর বুঝবে শালা তাপুর বাচ্চা তাপু। বইয়ের অভিমান না ভাঙ্গানোর কত ঠেলা। সে না হয় হলো, কিন্তু ও নিজে কি করে থাকবে? দেখা গেল যার উপর প্রতিশোধ নিতে এত কিছু করা, তার একটা চুলও ছেঁড়া গেল না, আর সে নিজেই টাক হয়ে গেল। না, বাপের বাড়িকে হারিয়ে যাওয়া যাবে না। সারা জীবন ওর ঘাড়ে বসে বসে ষড়যন্ত্র করে শালাকে বুঝিয়ে দিতে হবে কত ধানে কত চাল, তাহলেই আসল শান্তি পাওয়া যাবে। শালার ঘরে শালা, তোর বউ ভালো হবে না। ঠিকই আছে, আমি এমনিতেও ভালো না। সারা জীবন জ্বালিয়ে তোর জীবন তেজপাতা করে দিব। এখনো তো আমি শয়তানি শুরু করিনি। যখন করব তখন বুঝবি। আরে গাড়িতে ফেলে রেখে ঢ্যাং ঢ্যাং করতে করতে হারাই গছস। বিড়বিড় করে নিজে নিজে এই সমস্ত বলতে লাগলো রুমাইশা। খানিকক্ষণ পর সাফন আবার গাড়ির দরজা খুলে ভেতরে এলো, কিন্তু রুমাইশা তাকালো না সেদিকে। নিজের পাশে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সাফন একবার রুমাইশার দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিল, কিন্তু তাতে কাজ হলো না। রুমাইশা ওভাবে ঘাড় ঘুরিয়ে পড়ে রইল। সাফন এবার উপায় না পেয়ে রুমাইশার দিকে ঝুঁকে এলো খানিকটা। জানালার গ্লাস তুলে দিল দুই পাশেরই, তারপর ডান হাতটা দিয়ে রুমাইশার মুখটা নিজের কাছে ফেরানোর চেষ্টা করলো, কিন্তু রুমাইশা ঝাড়া মেরে সরিয়ে দিল সাফনের হাতটা। সাফনও আরও একবার চেষ্টা করলো রুমাইশার মুখখানা এদিকে ফেরানোর, কিন্তু ব্যর্থ হলো এবারও। কিন্তু রকচটা সাফনের আর ধৈর্য কুলালো না। ক্ষিপ্ত গতিতে রুমাইশার হাত দুইটা খপ করে ধরে এইমাত্র বাজার থেকে রুমাইশার জন্য নিয়ে আসা আইসক্রিমের একতোড়া গোলাপ ফুল ওর হাতের ভেতর ঠেসে দিই শক্ত গলায় বলল, মোটেও তেজ দেখাবি না, এসব কিন্তু আমার একদমই ভালো লাগে না। তোকে যে কিছুই বলবো না তা তো বলিনি, বলেছি সময় হলে সব কিছুই বলবো। তো এতে এত ঢং করার, এত রাগ দেখানোর কি আছে? বলে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল সাফন। আর সাফনের এমন ধমকে ঠোঁট উল্টে কান্না এলো রুমাইশার। নেকেবের আড়ালেই ফুপিয়ে কেঁদে উঠল ও। সাফন বিরক্ত হয়ে বড়ুকুচকে বসে রইল ওর পাশে, আর রুমাইশার কান্নার বেগ বেড়ে চলল। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে ও গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে নিল, কিন্তু পেছন থেকে সাফন আটকালো ওকে। পেছন থেকে ওর হাতটা খপ করে ধরে ফেলে কড়া গলায় বলল, এক পাও যেন গাড়ির বাইরে না পড়ে, পড়লে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু রুমাইশা শুনল না। সাফনের হাত থেকে নিজের হাতটা ছটকে মেরে চারি নিয়ে দরজা খুলতে নিল। ভয়ানক রাগ হলো সাফনের। ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে পেছন থেকে দুহাত দিয়ে রুমাইশার কোমরটা ধরে হ্যাসকা টান দিয়ে নিজের কোলের উপর নিয়ে এলো ও। আর তারপরই রুমাইশার নেকআপটা একটানে খুলে ফেলে রুমাইশার গলা চেপে ধরে ও ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাফনে দাঁতের চাপে ব্যথায় কুকিয়ে উঠল রুমাইশা। দুই হাত দিয়ে সাফনকে নিজের থেকে সরানোর চেষ্টা করলো ও, কিন্তু সাফনের শক্তির সাথে পেরে উঠল না। এক হাতে গলা ধরে অন্য হাতে শক্ত করে রুমাইশাকে নিজের সাথে চেপে ধরে আছে সাফন। রুমাইশা এইবার গায়ের সমস্ত শক্তি দিয়ে সাফনের বুকে কিলঘুষি চালাতে লাগলো, কিন্তু তাতে সাফনের সামান্যতম হেলদোলও হলো না। কিছুক্ষণ পর রুমাইশার ঠোঁট ছেড়ে দিল সাফন, কিন্তু নিজের থেকে দূরে যেতে দিল না ওকে। রুমাইশার মুখের কাছে মুখ রেখে ওর চোয়ালদয় হাত দিয়ে চেপে ধরে হিসিয়ে বলে উঠল, সাহস কত বড়! আমার কথার অমান্য করে গাড়ি থেকে নেমে যাচ্ছিস? এত স্পর্ধা কে দিয়েছে তোকে? চুপচাপ এখানে বসে থাকবি, এক পাও এদিক ওদিক হলে জানে মেরে ফেলবো একদম। বলেই রুমাইশাকে নিজের কোলের উপরে রেখেই আবার ড্রাইভিং শুরু করলো ও। রুমাইশার নেকআপ খোলা এখনো, চোখ থেকে পানি পড়ে ভেসে যাচ্ছে। বারবার হাত দিয়ে মুছে ফেলছে সে কান্না ও। তারপর সাথে সাথে আবার চোখ ভর্তি হয়ে আসছে। নিঃশব্দে নিজের মনে কষ্টগুলো বের করে দিচ্ছে ও। ঠোঁটটা সাফনের দাঁতের আঘাতে এক পাশ থেকে কেটে গেছে একটু, সেখানটা লাল হয়ে ফুলে গেছে। সাফন দেখছে সব, কিন্তু কিছুই বলছে না, চুপচাপ ড্রাইভিং করে চলেছে। মিনিট 10 পর কলেজে এসে পৌঁছালো ওরা।
কলেজের মেন গেট দিয়ে ঢুকলো সাফনের কালো রঙা মার্সিডিজ বেঞ্চটি। সবাই উৎসুক হয়ে দেখতে লাগলো সাফনের এই নজর কাড়া গাড়িটা। আর ওর ডিপার্টমেন্টের ছেলে মেয়েগুলো জেনে গেল আর সাফন স্যার ক্লাস টেস্ট নেবেন সশরীরে। পার্কিং লটে গিয়ে গাড়ি পার্ক করলো সাফন। রুমাইশা সাফনের কোলের ভেতর বসারত অবস্থায় চোখ দুইটা ভালো করে মুছে মেকআপ দিয়ে আবার নিজের মুখটা ঢেকে নিল। কলেজে ঢুকে প্রথমেই ইংলিশ ডিপার্টমেন্টের বিল্ডিং। রুমাইশা গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো আর বেরিয়ে দেখলো ওর ডিপার্টমেন্টেরই সিনিয়ররা আর ক্লাসমেটরা হা হয়ে দাঁড়িয়ে আছে ডেস্কের সামনে। ওদের অমন করে তাকানোই অস্বস্তিতে পড়ে গেল রুমাইশা। কাঁধের ব্যাগটা ভালোভাবে হাত দিয়ে ধরে নিল, পা বাড়াতে পারছে না। আশেপাশের মানুষগুলোর এমন বিস্ময়াভিত চাহনি দেখে ওর লজ্জা লাগলো খুব। মাথা নিচু করে হেঁটে ডেপটে যাওয়ার সিদ্ধান্ত নিল ও। পেছন থেকে তখন সাফন বেরিয়ে এলো। জিন্সের প্যান্টের সাথে কালো রঙা পাঞ্জাবি পরনে ওর। পাঞ্জাবির হাতাটা কোণে পর্যন্ত গুটিয়ে রাখা। এখন আর শরীরের সাপড় আবরণটা অনেকখানি ইনভিজিবল হয়ে গেছে, আর বাকি যেটুকু আছে সেটুকু ওর শরীরে লোমের কারণে ঢাকা পড়ে গেছে। চোখে ব্ল্যাক কালারের গগলস আর মুখে মাস্ক পরে আছে ও। চুলগুলো হুইপ স্টাইলে উপরের দিকে ওঠানো। ঘুরে এসে ও দাঁড়ালো রুমাইশার পাশে। ইয়া লম্বা সাফনের পাশে রুমাইশাকে পুচকে দেখালো একদম। সাফন এসে গম্ভীর গলায় বলে উঠল, শেকড় গুজিয়েছে নাকি? যাচ্ছিস না কেন? কোলে করে দিয়ে আসতে হবে নাকি তোকে এখন? সাফনের কথাই রুমাইশা একবার কটমট দৃষ্টিতে তাকালো ওর দিকে, আর তারপর মুখ ছামটে মেরে কটকট পাই হেঁটে চলো নিজের ডিপার্টমেন্টের দিকে। আর সাফন রুমাইশার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ডিপার্টমেন্টের অফিস রুমের দিকে এগোলো। এদিকে রুমাইশা ডেপটে পৌঁছাতেই ওর ক্লাসমেটরা মৌমাছির মতো ছেঁকে ধরলো ওকে। রুমাইশাকে বেঞ্চে বসতেই ওর বান্ধবী সালিমা আর আফি এসে বসলো ওর দুই পাশে। আর বাকি মেয়েগুলো ওকে আশপাশ থেকে ঘিরে ধরলো, আর ছেলেগুলো উৎসুক হয়ে ওদের পাশের সারিতে বসে রইল। মেয়েরা রুমাইশাকে কি প্রশ্ন করে আর রুমি কি উত্তর দেয় সেটা শোনার জন্য। রুমাইশা ওদের সবাইকে এইভাবে ওকে ঘিরে ধরতে দেখে চোখ কুচকে তাকিয়ে বলল, কি? তুই ওই বোটানি স্যারের গাড়িতে কেমনে গেলি? তোকে লিফট দিয়েছে নাকি রাস্তা থেকে? বাকিরাও চুপ করে রুমাইশার দিকে তাকিয়ে রইল উত্তর শোনার জন্য। রুমাইশার এমনিতেই মেজাজ খারাপ, তার উপর এদের এইভাবে ঘিরে ধরে প্রচণ্ড বিরক্ত হলো ও। ছোট্ট করে বলল, না, লিফট দেয়নি। তাহলে কি স্যার তোর বাড়ি গিয়ে তোকে গাড়িতে উঠিয়ে নিয়ে এসেছে? বাড়ি গিয়ে বলেছে নাকি যে রুমাইসা কাদের, চলো আমার গাড়িতে করে তোমাকে কলেজে নিয়ে যাই, কষ্ট করে অন্য গাড়িতে উঠতে হবে না? না, সেটাও নয়। তাহলে কি আকাশ থেকে স্যারের গাড়িতে পড়েছিলি নাকি? যেখান থেকেই পড়ি তাতে তোর কি অসুবিধা? সে কৈফিয়ত তোকেই দিতে হবে কেন? দেমাগি বড়লোক ছেলে দেখলেই গলায় ঝুলে পড়ার ধান্দা। ওনাকেও মারিয়ার এই কথা শুনতে না পেলেও দূর থেকে এই কথা স্পষ্ট শুনল রুমাইশা। আর শুনে রাগের চোটে দাঁতের দাঁত পিষে গেল ওর। এতক্ষণ পেছনের বেঞ্চের সাথে পিঠ ঠেকিয়ে বসেছিল ও, কিন্তু এবার সোজা হয়ে বসলো। বসেই বলে কঠিন গলায় বলে উঠল, মারিয়া, কি বললি তুই আমাকে? আবার বল। বলেছি তোর দেমাগ বেশি, আর সাফওয়ান স্যারকে বড় লোক পেয়ে স্যারের গলায় ঝুলে পড়ার ধান্দা করছিস। মিথ্যে বলেছি আমি? মারিশার কথা শুনে আটকে উঠল সবাই। ডিপার্টমেন্টে বলতে গেলে সবাই রুমাইশাকে যথেষ্ট ভদ্র আর মার্জিত মেয়ে বলে জানে। ক্লাসের ছেলেদের সাথে ওর খুবই প্রয়োজন ছাড়া কখনো কথাই হয় না। এখনো পর্যন্ত কলেজে কোনো ছেলে ওর মুখ দেখলই না। আর সেই রুমাইশাকে এমন একটা কথা বলে বাকিরাও মারিশার উপর ভয়ানক চটে গেল। কিন্তু সেই সাথে ওদের মুখে দেখা গেল উদ্বেগের ছাপ। রুমাইশা ফার্স্ট ইয়ারে থাকাকালীন কলেজে কোনো এক ছেলে নিজের সাথে রুমাইশাকে জড়িয়ে গুঞ্জন ছড়িয়েছিল, যার কিছুই রুমাইশা জানতো না। সেই ছেলেকেও ও ভালোভাবে চিনত না পর্যন্ত, আর তাতে ভয়ানক রেগে গিয়েছিল রুমাইশা। সেই ছেলেকে ভরা ক্লাসে সবার সামনে প্রচণ্ড আকারে ধমকিয়েছিল ও। আর এরপর ডিপার্টমেন্টের হেডের কাছে নালিশ দিয়ে যত মানুষের সামনে সেই ছেলে ওকে জড়িয়ে বাজে কথা বলেছিল, সেই সবাইকে ডেকে উপস্থিত করে ছেলেকে দিয়ে ক্ষমা চাইছিল সে। সেই কথা কেউ ভোলেন। তাই আজ মারিয়ার কপালে কি আছে সেটাই ভাবছে সবাই। নীরবে ওরা রুমাইশার দিকে তাকিয়ে আছে।
ও কি রিয়াক্ট করবে সেটা দেখার জন্য। রুমাইশা মারিয়ার দিকে শকুনি দৃষ্টিতে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর বলল, আমি সাফওয়ানের বৈধ এবং কাগজে কলমে বিবাহিতা স্ত্রী। আমি কারো আবাসিক হোটেলে 500 টাকায় বিক্রি হওয়া সুগার বেবি নই। এই কথাটা মাথায় রাখবি। আর ফার্দার আমার সম্পর্কে কোনো ধরনের কোনো বাজে কথা বললে আমি ভুলে যাব যে তুই একটা মানুষ। উত্তাপ পিডাইয়ে রাস্তায় ফেলে রাখবো, মনে থাকে যেন। রুমাইশার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল সবাই। একে তো রুমাইশা বলেছে যে সাফনের বউ, আর তারপর আবার মারিয়ার এমন সত্য বলেছে যা সবাই জানতো, কিন্তু কেউ কখনো বলতে সাহস করেনি, কারণ ওর যার সাথে রিলেশনশিপে আছে সে খুবই ডেঞ্জারাস পারসন, নেতাগিরি করে আর যাকে তাকে মেরে হাত পা ভেঙে বসে। রুমাইশার কথা শুনে ওপাশ থেকে ছেলেগুলো এতক্ষণ যা একটু ফুসুফাসু করছিল সেটাও বন্ধ হয়ে গেল। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। রুমাইশার এমন উত্তরে বাকিরা খুশি হলো, কিন্তু ভয়ও পেল, কারণ সেদিনও মারিয়া অকারণে একটা ছেলেকে মার খাইয়েছে ওর বুড়া বয়ফ্রেন্ডরে দিয়ে। সে এখন হাসপাতালে ভর্তি। রুমাইশার উত্তর শুনে মারিয়া বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। এমন অপমানে চোখে পানি এসে গেল ওর। রাগে রেডি করতে করতে রুম ছেড়ে বেরিয়ে গেল ও। মারিয়া চলে গেল। বাকিরা রুমাইশার দিকে উদ্বেগে দৃষ্টিতে তাকালো, কিন্তু রুমাইশা সেসব উপেক্ষা করে আবার নিজের জায়গায় বসে পড়ল। সালিমা আর আফি এসে আবার ওর পাশে বসে চিন্তিত গলায় বলল, দোস্ত, তুই ওকে এই কথা বলতে গেলি কেন? জানিসই তো ও কেমন। এক্ষুনি গিয়ে ওর বুড়ো মাস্তানকে খবর দিয়ে ডেকে আনবে কলেজে, দেখিস। যা করতে চাই করতে দে, আমি কাউকে ভয় পাই না। আগে হলে পেতাম, কিন্তু এখন আমার একটা বর আছে, তাই আমি পৃথিবীর আর কাউকে পরোয়া করি না। বলেই মুচকি হাসলো রুমাইশা। নেকেবের আড়াল থেকেও সেই হাসিটা স্পষ্ট হলো। সালিমা, আফিয়া ছাড়াও আরও কিছু মেয়ে এসে রুমাইশাকে ঘিরে বসে পড়ল সাফওয়ানের সাথে কিভাবে কি করে বিয়ে হলো তাই শোনার জন্য। কিন্তু রুমাইশা সাফ সাফ বলে দিল এখন কোনো কথা নয়, স্যার নোটস দিয়ে বেরিয়ে গেলে তখন বলবে। সবাই সেই সময়টার জন্য উৎসুক হয়ে বসে রইল, কিন্তু ক্লাস শেষে বাঁধল বিপত্তি। ক্লাস শেষ হওয়ার আগ মুহূর্তেই মারিয়া সহ বেশ কয়েকজন লোক ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে ঢুকলো। তারপর সোজা ডিপার্টমেন্ট হেডের রুমের দিকে এগুলো। ক্লাসরুম থেকে দেখা গেল তাদের বারান্দায় দিয়ে যেতে, আর তার খানিক পরে ডেপ্টের ক্লার্ক এসে খবর দিল রুমাইশাকে ডিপার্টমেন্টের হেড দেখেছেন। রুমাইশা সহ বাকি সবাই আজ করতে পারলো ডাকার কারণটা কি। ওরা একবার করে সবাই রুমাইশাকে দেখলো। ওদের সবার মুখেই উদ্বেগ পরিলক্ষিত হলো, কিন্তু রুমাইশা স্বাভাবিকই থাকলো। স্যার থেকে অনুমতি নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে ডিপার্টমেন্ট হেডের রুমের দিকে এগুলো ও। আর আসন্ন বিপদ আজ করতে পেরে সালিমা আর আফিয়াও স্যারের থেকে অনুমতি নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে সোজা বোটানি ডিপার্টমেন্টের দিকে এগুলো। রুমাইশা স্যারের রুমে ঢুকে দেখলো মারিয়া স্যারের সামনে দাঁড়িয়ে ফ্যাস ফ্যাস করে কাঁদছে, আর ওর পাশেই গলা উঁচু করে বীর দর্পে দাঁড়িয়ে আছে মারিয়ার কথিত বয়ফ্রেন্ড, এলাকার পাতি নেতা, মধ্যবয়সী, বেটে খাটো মারুফ ভাই। রুমাইশা ঢুকে স্যারকে সালাম দিল। ডিপার্টমেন্টের হেড তখন রুমাইশাকে বললেন, রুমাইশা কাদের? তোমাকে তো আমি খুব ভদ্র মেয়ে বলেই জানি। তুমি যে কাউকে এরকম কথা বলবে সেটা আমি ভাবতেও পারিনি। তুমি ওকে এমন নোংরা কথা কেন বলছো? তার কৈফিয়ত দাও অ্যান্ড ওর কাছে ক্ষমা চাও। রুমাইশা মারিয়ার দিকে একবার তীক্ষ্ণ নজর দিয়ে স্যারকে ঘটনাটা খুলে বলার প্রস্তুতি নিল। এদিকে সালিমা আর আফিয়া দুজনে মিলে বোটানি ডিপার্টমেন্টে গিয়ে খুঁজে খুঁজে সাফনের ক্লাসরুম বের করলো। সাফন দাঁড়িয়েছিল দরজাতেই, পরীক্ষা দেওয়ারত ছেলে মেয়েদের গার্ড দিচ্ছিল। সালিমা আর আফিয়া এসে সাফনের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, স্যার, আপনার সাথে আমাদের একটু কথা ছিল। এদিকে আগে কখনো না দেখেই ভুরু কুচকে গেল সাফনে। গলা খাকারি দিয়েও ও জিজ্ঞেস করলো, জি বলুন, আমি শুনছি। সাফন কলেজের সমস্ত ছেলে মেয়েদের সাথে আপনি করে কথা বলে, এবারও তার ব্যতিক্রম ঘটল না। সালিমা কিছুক্ষণ ইতস্তত করে বলল, স্যার, রুমাইশাকে ডিপার্টমেন্ট হেড ডেকে পাঠিয়েছে। রুমাইশার নাম শুনে সাফনের কুচকে যাওয়া কপাল আবার সোজা হলো মুহূর্তে। সালিমাকে কারণ জিজ্ঞাসা করলে সালিমা ঘটনার সূত্রপাত থেকে সব বলে দিল। সব শোনার পর সাফনের কপাল আবারও কুঞ্চিত হলো। সালিমাকে বলল, ঠিক আছে, আপনি ক্লাসরুমে যান, আমি আসছি এক্ষুনি।
সালিমা আর আফিয়া বোটানি ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে আবারও নিজেদের ডিপার্টমেন্টে এলো। যিনি ক্লাস নিচ্ছিলেন তিনি ততক্ষণে বেরিয়ে গেছেন। সালিমা আর আফিয়া ক্লাসরুমে ঢুকে সবার ভেতর গুঞ্জন শুরু হলো। চাপা কণ্ঠে সবাই নিজেদের ভেতর আলোচনা করতে থাকলো রুমাইশার সাথে আসলে কি হতে চলেছে সেই বিষয়ে। ডিপার্টমেন্ট হেডের রুমে এখন উত্তেজিত অবস্থা। মারুফ নামের লোকটা খুব হম্বিতম্বি করছে। ওর চেলাবেলাগুলো দরজা আটকে দাঁড়িয়ে আছে। ডিপার্টমেন্ট হেডের দিকে আঙ্গুল তুলে সে রাগী গলেই বলল, আমি এখনই এর একটা বিহিত চাই, নইলে এই মেয়ের ওপর কিন্তু আমার হাত উঠে যাবে। তখন আপনারা কিন্তু কিছু বলতে পারবেন না। আমার প্রেমিকাকে পতিতা বলার সাহস কোথায় পায় ও? ওকে এখনই ক্ষমা চাইতে বলুন। দেখুন মিস্টার মারুফ, দোষ এখানে দুজনেরই সমান। আর এই ঝামেলাটা যতদূর আমরা দুজনেই শুনেছি, শুরু করেছে মারিয়া। তাই রুমাইশার খাওয়া চাওয়ার কোনো কারণ দেখি না। আর তাছাড়া সে যথেষ্ট ভদ্র মেয়ে। মারিয়া ওকে যে কথাটা বলেছে সেটা বলা তো ওর উচিত হয়নি। সুতরাং কেউ কারোর কাছে ক্ষমা চাইবে না। আপাতত দুজনের ভিতরেকার দ্বন্দ্ব মিটিয়ে ফেলুক। কিন্তু মারুফ শুনল না। সে রুমাইশাকে সহ ডিপার্টমেন্ট হেডকে ধমকাতে লাগলো। আর রুমাইশা মাথা নিচু করে নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। সালিমা আর আফিয়ারা যখন ক্লাসে আলোচনা করতে ব্যস্ত তখনই সাফওয়ানকে এই বিল্ডিংয়ে ঢুকতে দেখলো ওরা। সাফওয়ানের চোখ মুখ ঢাকা অবস্থায়, মুখের অভিব্যক্তি বোঝার উপায় নেই, কিন্তু হাত দুইটা মুষ্টিবদ্ধ ওর। আর সেই সাথে হাতের কবজির উপরিভাগের শিরাগুলো অদ্ভুতভাবে ভাসমান। সাফওয়ানকে দেখেই ওদের গুঞ্জন থেমে গেল। বড় বড় পা ফেলে বিশাল আকার সাফওয়ানকে ওরা ডিপার্টমেন্টে হেডের রুমের দিকে হেঁটে যেতে দেখলো। আর সাফওয়ান ওদের আড়াল হতেই আবার শুরু হলো গুঞ্জন। ডিপার্টমেন্ট হেডের রুমে তখন মারুফ লোকটা সমানে গলা উঠিয়ে ধমকে চলেছে। আর ডিপার্টমেন্ট হেড তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, কিন্তু মারুফ কিছুই বুঝতে চাইছে না। তার একটাই কথা, রুমাইশাকে এখনই মারিয়ার কাছে ক্ষমা চাইতে হবে, সেটাও পায়ে পড়ে। রুমাইশা ঠায় দাঁড়িয়ে আছে, কোনো দিকে তাকাচ্ছে না। ওর মুখে কোনো ভীতির ছাপ নেই। মাথাটা উঁচু করে সামনে তাকিয়ে আছে ও। ওর হয়ে ডিপার্টমেন্ট হেডের ওকালতি দেখছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন সময় মারুফ ডিপার্টমেন্ট হেডকে বাদ দিয়ে সোজা রুমাইশার সাথে কথা বলতে এগিয়ে এলো। তারপর বলল, এই মেয়ে, তুমি এখনই মারিয়ার কাছে ক্ষমা চাইবে। এই মুহূর্তে ওর পা ধরে ক্ষমা চাইবে। যতক্ষণ না ক্ষমা চাইছো ততক্ষণ এই কলেজের বাউন্ডারি পার হতে পারবে না তুমি। কিন্তু রুমাইশার কোনো হেলদোল দেখলো না। আগের মতোই স্থির হয়ে সামনে তাকিয়ে দাঁড়িয়ে রইল। মারুফ দাঁতের দাঁত চেপে বলল, কি বলছি কানে যাচ্ছে না তোমার? দেমাগ তো কম না তোমার। 5 মিনিট সময় দিলাম তোমাকে, ক্ষমা চাও ওর কাছে। 1 মিনিটও বেশি দেরি করলে এখানে তোমার সর্বনাশ করবো আমি। মারুফের চেলাবেলাগুলো রুমাইশার দিকে এগিয়ে এলো যেন কিছুটা। রুমাইশা নিজের জায়গা থেকে এক পাও নড়ল না, আর মাথাও নামালো না। রুমাইশার এমন নির্বিকার ভাব ভঙ্গি দেখে তখন মারুফ যেন তেলে বেগুনে জ্বলে উঠল। রুমাইশার দিকে তেড়ে এসে বলে উঠল, এই মেয়ে, এখনই ক্ষমা চা তুই মারিয়ার কাছে, নইলে তোকে আজকেই মেরে পুঁতে ফেলবো। এমন সময় বাড়ি থেকে একটা শক্ত গমগমে আওয়াজ ভেসে এলো, আমার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলুন। হঠাৎ কারোর গমগমি কণ্ঠস্বর শুনে ভরকে গেল মারুফ। লোকটা চমকে উঠে দরজা দিয়ে বাড়ি তাকালো ও। ওর চেলাবেলাদের মাথার উপর দিয়ে সাফনের মুখটা স্পষ্টভাবে দৃশ্যমান। পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে মারুফের চেলাবেলাগুলো পেছনে তাকালো। বিশাল আকার সাফনকে দেখে ওরা সম্মোহিতের মতো দরজা থেকে সরে দাঁড়ালো সাফনকে ভিতরে যেতে দেওয়ার জন্য। ধীর গতিতে ভারী পায়ে ভেতরে ঢুকলো সাফওয়ান। নিজে থেকে এত লম্বা কাউকে দেখে মারুফ যেন দমে গেল কিছুটা, কিন্তু সাহস হারালো না। সাফনের বলা কথাটাও ওর বোধগম্য হয়নি। নিজের আধিপত্য বোঝাতে ও তেজি কণ্ঠে বলে উঠল, আপনি কে? আমাদের ভেতরকার ঝামেলার ভেতরে আপনার কি কাজ? এখনই এখান থেকে বেরিয়ে যান। নেতাগিরি দেখিয়ে নাক গলাতে আসবেন না। মারুফ, ভদ্রভাবে কথা বলুন। উনি আমাদের কলেজের একজন সম্মানিত শিক্ষক। জ্ঞানে, শ্রদ্ধায়, সম্মানে উনি আপনার থেকে অনেক গুণ উপরে। নিজের অবস্থানটা ভুলে যাবেন না। ডিপার্টমেন্ট হেডের কথা শেষ হতেই সাফন কঠিন কিন্তু শান্ত কণ্ঠে মারুফের উদ্দেশ্যে বলল, যাকে আপনি একটু আগে তুই তুকারি করছিলেন তিনি আমার স্ত্রী। আমার স্ত্রীকে রাস্তার কোনো লোক তুই তুকারি করবে, বিষয়টা আমার কাছে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। এবার সাফন মারুফের কাছে কাছে এগিয়ে এসে আগের মতো করেই বলল,
এটা একটা স্বনামধন্য কলেজ, কোনো সিন ক্রিয়েট করার জায়গা নয়। 2 ক্লাসমেটের ভেতরে ঝামেলা হয়েছে, তারা সেটা নিজেরাই মিটিয়ে নেবে। এর ভেতরে আপনার আমার ইনভলভ হওয়ার কোনো কথা নয়, কিন্তু আপনি যেহেতু ইনভলভ হয়ে গিয়েছেন সেহেতু আমাকে হতে হলো। বিষয়টা যখন তাদের থেকে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে তখন আমাদের উচিত পার্সোনালি এর একটা সমাধান করা, অ্যান্ড সেটা কলেজের ভেতরে নয়, বাইরে। সাফনের এমন ঠান্ডা স্বরে মারুফ যেন একটু আশকার পেল। দাঁত মুখ খিচিয়ে বলে উঠল, কোনো পার্সোনালি কিছু হবে না, যা হবে এখানেই। আর কি হবে সেটাও আমি জানিয়ে দিয়েছি। আপনার বউকে এই মুহূর্তে ক্ষমা চাইতে হবে আমার প্রেমিকার কাছে, আর সেটাও পায়ে ধরে, তাইলেই আমি তাকে ছেড়ে দেব। আর আপনি যদি বাগড়া আসেন তাহলে আপনি যে এখানে মাস্টারি করেন সেটা আমি ভুলে যাব। আমার অনেক বড় বড় নেতার সাথে পরিচয় আছে, আপনার চাকরি খেয়ে দিতে আমার 2 মিনিটের সময় লাগবে না। তাই যা বলছি চুপচাপ মেনে নিয়ে কেটে পড়েন। সাফন বাঁকা হাসলো, কিন্তু মুখটা ঢাকা থাকার কারণে সেই হাসি কারোর দৃষ্টিগোচর হলো না। ও মারুফের দিকে আরও 2 কদম এগিয়ে এসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, যে ডিসিশনই নেবেন ভেবে চিন্তে নেবেন। পরবর্তীতে আফসোস করলে কিন্তু আর কোনো লাভ হবে না, তখন পায়ে ধরে পড়ে থাকলেও ছেড়ে দেব না। সাফনের এমন হুমকি মারুফের আত্মসম্মানে লাগলো। ওর চেলাবেলাগুলোর দিকে তাকিয়ে দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে, ওর অ্যাকশন নেওয়ার আশায়। ওদের কাছে নিজের সম্মান বজায় রাখতে ও নিজেও হাতে গোটাতে গোটাতে এগিয়ে গেল সাফনের দিকে। তারপর গলা নাচিয়ে বলল, এই তুই কাকে ভয় দেখাচ্ছিস? আমি আফসোস করব? এই মারুফ ভাই আফসোস করবে? আবার বলিস আমাকে ছেড়ে দিবি না? কে রে তুই? আফসোস তো এবার তুই করবি। তোকে আর তোর বউকে আমি আজ বোঝাবো আফসোস কি জিনিস। বলে দ্রুত গতিতে সাফনের পেছনে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে থাকা রুমাইশার দিকে হাত বাড়ালো ও রুমাইশাকে আঘাত করার উদ্দেশ্যে। রুমাইশা মারুফকে এগিয়ে আসতে দেখেও ঠায় দাঁড়িয়ে রইল, নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। আর মারুফের হাত রুমাইশার শরীর স্পর্শ করার ঠিক আগ মুহূর্তেই সাফন ক্ষিপ্ত গতিতে নিজের বাম হাতটা দিয়ে মারুফের গলা ধরে ঠেলতে ঠেলতে নিয়ে চলে গেল মারুফের পেছন দিকটা দেওয়ালের কাছে। মারুফের বেটে খাটো শরীরটা হাওয়ায় ভাসতে লাগলো, দম নেওয়ার জন্য ছটফট করতে থাকলো ও। মারুফকে এই রকমভাবে তরপাতে দেখে ওর ছেলেবেলাগুলোর কয়েকজন একে অপরের দিকে তাকিয়ে ইতস্তত করে এগিয়ে আসলো সাফনের দিকে। কিন্তু প্রথমেই যে এগুলো সাফন তার দিকে তাকিয়ে নিজের ডান হাতের তর্জনী উঁচিয়ে সাবধান করে দিল। সাফনের এই নীরব হুমকিতে সেই ছেলেগুলো পিছিয়ে গেল, আগানোর সাহস পেল না। আর মারুফের পাশে দাঁড়ানো মারিয়া এমন অবস্থা দেখে দূরে সরে গিয়ে ফেস করে কেঁদে উঠল আবার। ডিপার্টমেন্ট হেড তাড়াতাড়ি সাফনের কাছাকাছি এসে বলেন, সাফওয়ান বাবা, মাথা গরম করো না। তুমি এই প্রতিষ্ঠানের শিক্ষক, তুমি মার দাঙ্গা করলে খুব অসুবিধা হয়ে যাবে, আমাদের কলেজের সুনাম নষ্ট হবে। বাইরের ছেলেদের সাথে শিক্ষক হয়ে তুই ঝামেলা করো না, এইটা এখন তোমাদের ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যা করার তোমরা কলেজের বাইরে গিয়ে করো। হেডের কথা শুনে সাফন মারুফের গলায় আরেকটু জোরে চাপ দিয়ে ছেড়ে দিল ওকে। মারুফ উঁচু থেকে মেঝেতে আশ্রে পড়ল। সাফন ওর দিকে চোখ মুখ কুঁচকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে দৃঢ় পায়ে সরে এলো পেছন দিকে। মারুফ মেঝেতে পড়ে নিজের গলায় হাত বোলাতে বোলাতে হাঁসফাঁস করতে করতে ওর সাথে ছেলেদের বলল, এই তোরা ধর ওকে, ওর কত বড় সাহস আমাকে গলা ধরে উঁচু করে। কিন্তু এই কথা বলার সাথে সাথেই সাফন আবার ক্ষিপ্ত গতিতে গিয়ে মেঝেতে বসে থাকা মারুফের মুখ বরাবর একটা ঘুষি মেরে দিল। আর সেই ঘুষির তোড়ে মারুফের সামনে থেকে একটা দাঁত ছিটকে বেরিয়ে এসে মেঝেতে শব্দ করে পড়ে ছুটে গেল কোনো এক দিকে। আর মারুফ জ্ঞান হারিয়ে সাথে সাথেই মেঝেতে পড়ে গেল। সাফন মারুফের চেলাপেলাদেরকে কড়া গলেই বলল, এই বেয়াদবটাকে এই মুহূর্তে কলেজ থেকে নিয়ে বেরিয়ে যাও, দ্বিতীয়বার যেন একে আমি কলেজের ত্রিসীমানায় না দেখি। মারুফের সাথে কয়েকজন ভয়ে ভয়ে এগিয়ে এসে মারুফকে ধরাধরি করে উঠিয়ে নিয়ে চলল বাইরে। মারিয়াও দ্রুত পায়ে ওদের সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল। সাফন পেছন থেকে আবারও আগের মতো করেই বলে উঠল, ওর ওই নোংরা দাঁতটাও নিয়ে যাও, ওর কোনো চিহ্ন এখানে দেখতে চাই না আমি। সাফনের কথাই দলের পেছন থেকে একটা ছেলে ফিরে এসে মেঝে থেকে মারুফের খুলে যাওয়া দাঁতটা কুড়িয়ে নিয়ে চলে গেল।
ডিপার্টমেন্টের হেড যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এই ঝামেলার কথা প্রিন্সিপালের কানে গেলে ব্যাপারটা তার বা সাফন কারোর জন্যই ভালো হবে না। তাই সাফনকে বলেন ব্যাপারটা সম্পূর্ণ চেপে যেতে। সাফন ডিপার্টমেন্ট হেডের কথায় সম্মতি জানিয়ে রুমাইশার দিকে এক নজর তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল নিজের ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। আর রুমাইশাও তার পেছন পেছন বেরিয়ে গেল ক্লাসরুমের উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে লুকাস ও তার দল বলে পুরো জঙ্গল খোঁজা শেষ, কিন্তু তার একটা রক্তমাখা ট্রাকার ছাড়া আর কিছুই পায়নি। লুকাস বুঝলো সাফন তাদের বোকা বানিয়েছে, নিজের শরীরের ট্রাকারটা খুলে এখানে রেখে গিয়েছে। $1 মিলিয়ন হাতছাড়া হওয়ার ভয়ে লুকাসের মুখটা থমথমে হয়ে আছে। শেষ চক্করটা দিয়ে এসে দিয়াগো বলল, বস আমরা কিছুই পেলাম না। ওই সাফওয়ান বাস্টারটা আমাদের ধোকা দিয়েছে। ও কুষ্টিয়াতে ট্র্যাকার ফেলে গেছে। আমাদের এখন যশোরে যেতে হবে। ওকে ওখানেই পাওয়া যাবে বলে আমি মনে করি, কারণ কুষ্টিয়াতে ওর ট্র্যাক দেখার আগে সর্বশেষ ও যশোরেই ছিল। তুই যেখানে যাস না কেন তোকে আমিই খুঁজে বের করব, আর কাউকে তোকে খুঁজে পেতে দেব না। ওই টাকাটা আমি কিছুতে হাতছাড়া করতে পারবো না। এখনই সবাইকে গাড়িতে উঠতে বলো। যশোরে যতগুলো ঘন জঙ্গল আছে সবকটা সার্চ করে দেখবো আমি। ওকে জঙ্গলেই পাওয়া যাবে, কারণ সেটাই ওর ফাইনাল ডেস্টিনেশন। লুকাসের আদেশে দিয়াগো সবাইকে জড়ো করে আবার গাড়িতে উঠিয়ে যশোর অভিমুখে রওনা হলো। সবগুলো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে সাফনকে না পাওয়া পর্যন্ত থামবে না ওরা। মাগরিবের আজান পড়ে গেছে, আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। সাফন তীক্ষ্ণ দৃষ্টিতে গাড়ির ভিউ মিররে তাকিয়ে ড্রাইভ করে চলেছে। ওর পাশে চোখেমুখে উৎকণ্ঠা নিয়ে দূর দূর বুকে বসে আছে রুমাইশা, কারণ এই মুহূর্তে ওদের বাড়িটাকে ফলো করছে আরও 2টা গাড়ি। কলেজ থেকে বেরোনোর পর রুমাইশার অভিমান ভাঙানোর উদ্দেশ্যে সাফন ওকে নিয়ে ঘুরতে বের হয়। রুমাইশার ফুল অনেক পছন্দ হয়, সাফন ওকে গদখালিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঝিকরগাছা বাজার পার হতেই সাফনের নজরে আসে 2টা মাইক্রোবাস, যাদেরকে প্রথমে স্বাভাবিকভাবে নিল, ক্রমে সেটা অস্বাভাবিক রূপ নিয়েছে। আর তখন থেকে সাফন ওর ড্রাইভিং কন্টিনিউ রেখেছে, কোথাও থামায়নি। রুমাইশা জানে না যে ওরা আসলেই কোথায়, আর সাফনই বা ওকে নিয়ে কোথায় যাচ্ছে। সাফন অনেকক্ষণ ধরে গাড়ি দেখছে আর রাস্তার আশপাশটাতে নজর বোলাচ্ছে। সাফনের মুখ ঢাকা থাকায় ওর মনের অবস্থা বুঝতে পারছে না রুমাইশা। তবুও থেকে থেকে সাফনের দিকে তাকাচ্ছে ও। মিনিট 10 ড্রাইভিং করার পর হঠাৎ করে ব্রেক কষল সাফন, আর তার সাথে সাথে থেমে গেল পিছনে 2টা গাড়িও। চারিদিকে একবার নজর বুলিয়ে রুমাইশা বুঝলো এটা কোনো জঙ্গলের ভেতরের রাস্তা, আর জায়গাটাও বেশ নির্জন। আর বৃষ্টির কারণে নির্জনতাটা আরও বেশি জেঁকে ধরেছে। উৎকণ্ঠিত রুমাইশা চকিতে একবার সাফনের দিকে তাকালো। সাফন রুমাইশাকে এত চিন্তিত দেখে ডান হাতটা দিয়ে ওর চোয়াল ছুঁয়ে দিয়ে নরম গলায় বলল, একদম চিন্তা করিস না, চুপচাপ এখানে বসে থাক, বাইরে বের হবি না কোনো মতেই। আমি শুনে আসি ওদের সমস্যা কি। এই বলে সাফন গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো। তারপর গাড়ির দরজাটা আবার লাগিয়ে দিয়ে পেছনে গাড়ি দুটোর দিকে এগোলো। সাফনকে বের হতে দেখে পেছনে গাড়ি দুটো থেকে এক একে জনাবিশেক লোক বের হয়ে এলো। প্রায় সবার হাতে লাঠি সোটা, কারোর হাতে আবার চাকুও দেখলো সাফন। মাস্কের তলে কুরুর হেসে ও নির্ভয় এগিয়ে গেল সেদিকে। লোকগুলোর ভেতর থেকে কিছুটা সকালের মারুফ ভাইয়ের আদলের একজন এগিয়ে এলো। মারুফের থেকেও কিছুটা বয়স্ক মনে হলো তাকে। মুখের ভেতর পান চিবোচ্ছে সে, হাতে তার হকি স্টিক। সাফন এসে তার সামনে দাঁড়িয়ে প্যান্টের পকেটে 2 হাত রেখে জিজ্ঞেস করলো, জি বলুন, আপনাদের কি সমস্যা? আমাকে গত 4 ঘন্টা ধরে কেন ফলো করছেন? পান চিবানো লোকটা মুখ থেকে একদলা খয়েরি রঙা থুতু ফেলে পড়ল, তুই দাঁড়ালি জঙ্গলের ভিতরে এসে দাঁড়ালি? মানুষজনের ভিতরে দাঁড়ালে তো তোর বাসার চান্স ছিল, এটাও তো তুই হারালি। আচ্ছা সমস্যা নাই, ভালোই হইল। এখন তোরে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এই জঙ্গলেই তোরে পুঁতে রেখে যাব আমি, আর তোর গাড়িতে বসা সুন্দরী বউরেও উড়াই দিব। তুই মাস্টার মতো থাকবি। তুই কেন ছেলে পেলে মারামারির ভিতরে গেলি আমার ড্রাইভারের মায়েরা তার দাঁত ফালাই দিলি। ওর একটা দাঁতের জন্য তোর 32টা দাঁত ফালাই দিব আমি, তবেই আমার নাম মঈনুদ্দিন।
বলে আরও একবার পানের পিক ফেলল মঈনুদ্দিন। সাফওয়ান মঈনুদ্দিনের দিকে আরো খানিক এগিয়ে এসে পড়ল। মঈনুদ্দিনের এত কথা শোনার টাইম নেই। ও সাফওয়ানের কথা শেষ হওয়ার আগেই পেছনের ছেলেগুলোকে বলল, এই ধর, ওরে ধরে ওর মাস্টারি বাইর করে দিবি। একদম ট্যাং দুইটা এমনভাবে ভেঙে দিবি ওর সুন্দরী বউ যেন সারা জীবন সেবা করলেও ঠিক না হয়, গুঁড়ো গুঁড়ো করে ফেলবি একদম। মঈনুদ্দিনের বলা শেষ হতে না হতেই সাফওয়ান মঈনুদ্দিনের হাত থেকে হকি স্টিকটা ক্ষিপ্ত গতিতে কেড়ে নিয়ে মাথার বাম পাশ বরাবর শরীরের সর্বশক্তি দিয়ে বাড়ি দিল। এক বাড়িতেই হকি স্টিকের মাথাটা ভেঙে ছিটকে পড়ল এক পাশে। আর মঈনুদ্দিন জবান বন্ধ হয়ে হাঁটু গিয়ে মাটিতে বসে ধপ করে পড়ে গেল রাস্তায়। মাথা থেকে কলকল করে রক্ত বের হয়ে রাস্তা ভেসে যাওয়ার উপক্রম হলো। সাফওয়ান এবার তাকালো ওর সামনের ছেলেগুলোর দিকে। ওরা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সাফওয়ান ওদের দিকে দৃষ্টি রেখে ধীরে ধীরে নিজের পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে ফেলে দিল মার্সিডিজ বেঞ্জের উপরে। সাফওয়ানের পেশিবহুল দেহটা দৃশ্যমান হয়ে যেন প্রতিপক্ষকে নিঃশব্দে হুমকি দিল। আর এর পরপরই সাফওয়ান নিজের মুখ থেকে মাস্ক আর গগলসটা খুলে আগের মতো করে ছুড়ে দিল পেছনে। আর তারপর ছেলেগুলোর দিকে ওর উজ্জ্বল চোখ দুইটা দিয়ে শকুনের দৃষ্টিতে তাকে ক্যানাল দাঁতই দৃশ্যমান করে ভয়ঙ্কর রকমের একটা হাসি দিল। সাফওয়ানের হুলিয়া দেখে সামনে দাঁড়ানো ছেলেগুলোর শীততারা ঠান্ডা হয়ে গেল। কয়েকজনের হাত থেকে লাঠি সোটা পড়ে গেল মাটিতে। আর এর পরপরই ওদের কয়েকজন সাফওয়ানের সামনে থেকে দৌড়ে নিজেদের যান বাঁচাতে পেছন দিকে ছুটে পালানোর পায়তারা করলো। কিন্তু সাফওয়ানের বিদ্যুৎ গতিতে দৌড়ে পালানো ছেলেগুলোর একেবারে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আর সাফওয়ানের এহেন গতিতে সেই ছেলেগুলো সহ বাকি সবাই চমকে গিয়ে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান দৌড়ে পালাতে চেষ্টা করা ছেলেগুলোর দিকে আগের মতো করে হেসে ধীরে ধীরে আগাতে থাকলো। আর ছেলেগুলো ভয়ে ভয়ে এক পা করে পিছিয়ে যেতে যেতে একে অপরের সাথে বেঁধে যেতে লাগলো। কিন্তু সেদিকে ওদের ভ্রুক্ষেপ নেই কারোর। ওদের সমস্ত মনোযোগ এখন ওদের সামনে দাঁড়িয়ে থাকা জলজলে চোখের ওই হিংস্র মানবটির দিকে। সাফওয়ান আগাতে আগাতে নিচে পড়ে থাকা একটা হকি স্টিক হাতে নিল। আর তারপরই ক্ষিপ্ত গতিতে এসে মুহূর্তের ভিতর হকি স্টিকের এক আঘাতে সবার সামনে থাকা তিনজনকে ধরাশায়ী করে ফেলল। মাটিতে পড়ে কোকাতে থাকলো ওরা। এরপর মাটিতে পড়ে থাকা একটা ধারালো চাকু নিচু হয়ে ঝুঁকে হাতে উঠিয়ে নিল সাফওয়ান। আর তারপরই ওর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে ডেভিলের মতো হেসে নিচে পড়ে থাকা ছেলেগুলোর একটার কাছিকে তার গলার নল বরাবর হাতের চাকুটা ক্ষিপ্ত গতিতে ঢুকিয়ে দিল। আর এরপরই আবার চাকুটা টেনে ওঠাতেই ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো সেখান থেকে। চিৎকার করার সুযোগ পেল না সে। এরপর অন্য ছেলেটার কাছে এসে হাতের চাকুটা ঘুরিয়ে শূন্য চেলে দিয়ে আবারও সেটা খপ করে ধরে খচ করে ঢুকিয়ে দিল ছেলেটার বাম চোখের ভিতরে। আর ছেলেটা চিৎকার দিতে নিতেও চাকুটা ওর চোখ থেকে বের করে ওর মুখের ভিতর ঢুকে এক টান দিয়ে জিহ্বাটা দুফালি করে দিল। এত সব কিছুর ভেতরে ওর চোখ ছিল সামনে থাকা ছেলেগুলোর দিকে। বিস্ফোরিত নয়নে চেয়ে আছে ওরা সাফওয়ানের দিকে, যেন পা সরাতে ভুলে গেছে। চিৎকার দেওয়ার মতো শক্তিও পাচ্ছে না যেন ওরা। দ্বিতীয় ছেলেটা মুখ থেকে চাকু বের করে সেটা দূরে ছুড়ে দিল সাফওয়ান। এরপর ধীর গতিতে মাটিতে পড়ে থাকা অন্য ছেলেটার কাছিকে ওর ঘাট ধরে হ্যাঁচকা টান দিয়ে ঘাটটা মোটকে মাথাটা ঘুরিয়ে দিল। ছেলেটা সেখানেই জান খোয়ালো। এরপর উঠে দাঁড়ালো সাফওয়ান। দরাজ গলায় সামনে থাকা ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, আমি আজ পর্যন্ত কখনোই অস্ত্র ব্যবহার করিনি। আমার এই দেহই যে কাউকে উপরে পাঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম। আজ আমার বউ আছে সাথে, তাই কাজগুলো দ্রুত সারতে চাই। এরপর ছেলেগুলোকে হাতের তর্জনী দিয়ে ইশারা দিয়ে সামনের বৃষ্টি ভেজা ফাঁকা রাস্তাটা দেখালো। তারপর ভুরু দুইটা নাচিয়ে কুরুর হেসে বলে উঠল, ভালা। সাফওয়ানের মুখ থেকে বের হওয়া এই শব্দটা যেন ওদের উপর জাদুর মতো কাজ করলো। ঊর্ধ্বশ্বাসে নিজেদের অস্ত্র শস্ত্রগুলো ফেলে দিয়ে ছুটল ওরা সাফওয়ানের বিপরীত দিকের রাস্তায়। সাফওয়ান দাঁড়িয়ে রইল নিজের জায়গায়।
ওদের এইভাবে দৌড়াতে দেখে যেন অদ্ভুত রকমের পৈশাচিক আনন্দ পেল ও। আর তখনই নিজের প্যান্টের পকেট থেকে কলমের চেয়ে কিঞ্চিত লম্বা ইঞ্চি তিনেক পুরো একটা মেটালিক দণ্ড বের করলো ও। আর এরপর সেটার মাঝখানটা মুষ্টি করে ধরতেই দ্বন্দ্বটার দুই পাশ থেকে 2 হাত লম্বা শক্ত ধারালো তীক্ষ্ণ ব্লেড সদৃশ 2টা দণ্ড বের হলো। গাড়ির হেডলাইটের মৃদু আলোয় ঝকমকিয়ে উঠল সেগুলো। আর সেটা হাতে নিয়েই সাফন ঝড়ের গতিতে ছুটে চলল উচ্চশ্বাসে দৌড়ে পালানো ছেলেগুলোর দিকে। আর মুহূর্তে তাদের কাছে পৌঁছে মেটালিক দণ্ডটা আড়াআড়িভাবে ধরে ছুটে চলে গেল তা ওদের মাঝখান দিয়ে। আর বিলেটের সংস্পর্শে আসা ছেলেগুলোর দেহ সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল রাস্তায়। ওদের নাড়িভুড়ি বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে রক্তে লাল হয়ে আরও ভিজে উঠল রাস্তার বৃষ্টি স্নাত পিস। ওদেরকে পার হয়ে সাফন মুহূর্তেই ঘুরে দাঁড়িয়ে গেল। যে ছেলেগুলো ধারালো বিলেটের হাত থেকে কোনো মতে বেঁচে ফেল, ওরা ওদের সামনে সাফনকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভীত সন্তুষ্ট হয়ে ডুকরে কেঁদে উঠে হাঁটুকরে পায়ে পড়ে গেল সাফনের কাছে কেঁদে কেটে প্রাণ ভিক্ষা চেয়ে আকুতি মিনতি করলো ওরা। নিজেদের প্রাণ বাঁচাতে সাফনের পা ধরে পড়ে রইল। পেছনে ওদের সাথীগুলোর নিত দেহের দিকে বারবার তাকিয়ে সাফনের পা দুইটা জড়িয়ে ধরে ওদের ছেড়ে দেওয়ার জন্য আকুতি ভরা আবেদন জানালো ওরা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সাফনের ওদেরকে শেষ করার মাইন্ড সেট হয়ে গেছে। খুন চেপে গেছে ওর মাথায়। এখান থেকে ফিরে আসা ওর পক্ষে এখন অসম্ভব। তাই ওদের আকুতি মিনতি সাফনের কর্ণকুহুরে পৌঁছালো না। হাতের মেটালিক দ্বন্দ্বটা উঁচু করে প্রফেশনালদের মতো ঘুরিয়ে সেটা ডান দিক থেকে বাম দিকে চালিয়ে দিল ওর পায়ে পড়ে থাকা ছেলেগুলোর শরীর বরাবর। মূর্তির ছেলেগুলোর আর্তনাদ থেমে গেল চিরতরে। দেহের উপরিভাগগুলো অভিকর্ষের টানে খসে পড়ল মাটিতে। কলকল করে রক্ত বের হয়ে গেল। সাফনের পা ভিজে উঠল। আর বেঁচে রইল একটা মাত্র ছেলে। সে ভয়ে উত্তেজনায় চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে পালাতে লাগলো সাফনের থেকে। কিন্তু সাফন নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে নিষ্ঠুর হাসি এসে দেখতে লাগলো ছেলেটার ওই ভীত সন্ত্রস্ত চেহারা। আর তারপরেই ক্ষিপ্ত গতিতে ছুটে গিয়ে ছেলেটার ঘাড় ধরে ফেল ও পেছন থেকে। আর তারপরেই ছেলেটাকে নিজের দিকে হ্যাঁচকা টানে ঘুরিয়ে কামড় বসিয়ে দিল ওর গলার নলিতে। আর তারপরে দাঁত দিয়ে হ্যাঁচকা টানে ছিঁড়ে নিয়ে এলো ছেলেটার শ্বাসনালী। ছেলেটার চিৎকার সেখানেই থেমে গেল। রক্তের বন্যা বয়ে গেল সমস্ত রাস্তায়। এরপর ছেলেটাকে মাটিতে ফেলে দিয়ে এতগুলো লাশের ভেতর দাঁড়িয়ে মেটালিক দ্বন্দ্বটার মাঝখানে চাপতে আবারও আগের মতো করে নিয়ে সেটা প্যান্টের পকেটে রেখে 2 হাত 2 দিকে প্রসারিত করে দিল সাফওয়ান। তারপর খোলা আকাশের দিকে তাকিয়ে অদ্ভুত হিংস্রভাবে হাসতে লাগলো ও। ওর হাসিতে আকাশ বাতাস কেঁপে উঠল যেন। বৃষ্টির দমকা ছাট এসে ভিজিয়ে দিতে লাগলো ওকে। রাস্তায় পড়ে থাকা রক্তগুলো বৃষ্টির পানিতে বয়ে চলল স্রোতের সাথে। আর এই সমস্ত খুনের দৃশ্যগুলো গাড়ির ভেতরে বসে স্পষ্টভাবে দেখল রুমাইশা।